যে ট্রেন কাড়ল হাজার প্রাণ। আপনারা দেখছেন দেশের খবর। উড়িষ্যার বালাসোরের বাহানাকা বাজার স্টেশনে আজ বিকেলে ঘটে গেছে ভয়াবহ এক দুর্ঘটনা। 3টে ট্রেন পরপর বিপর্যস্ত, লাইনচ্যুত হয়েছে বহু কামরা, আহত বহু মানুষ, নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ঘটনাস্থল থেকে আমাদের সাথে আছে অজয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মিনিট খানেক খবর বাংলা। টিভির রিমোটটা হাতে নিয়ে ঠায় চেয়ারটাতে বসে রইলাম। টিভির পর্দায় তখন ভয়ঙ্কর তাণ্ডব লীলার পরের মুহূর্তের ছবি ভেসে উঠেছে। অ্যাম্বুলেন্সের শব্দ, গ্যাস কাটার মেশিনের শব্দ, এই সব কিছুই যেন আমি নিজের চোখের সামনে সচক্ষে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হাজার হাজার মানুষের কান ফাটানো চিৎকার। টিভিটা বন্ধ করে দিলাম। কয়েক মুহূর্ত চুপ করে বসে খোলা জানালাটার বাইরে তাকিয়ে এক দৃষ্টে রাতের কালো অন্ধকারে মিশে যাচ্ছিলাম। হঠাৎ ঝড়ের বেগে আমার স্ত্রী কল্যাণী ঢুকল ঘরের ভিতর। কল্যাণী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, শুনছ, নীলাঞ্জনের কোনো খবর পাওয়া যাচ্ছে না। ওই সর্বনাশা ট্রেনটায় বাড়ি ফিরছিল। নীলাঞ্জন সম্পর্কে আমার শ্যালক, বয়স খুব বেশি হলে 30। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললাম, অত চিন্তার কোনো কারণ নেই, ঠিক খবর পাওয়া যাবে। শুনে তার কান্না দ্বিগুণ বেড়ে গেল। অবস্থা বেগতিক দেখে টেবিলে রাখা ফোনের রিসিভারটা কানে দিলাম। হ্যালো। ওপার থেকে ভেসে এলো কথা। হ্যালো, ইন্সপেক্টর উজ্জ্বল স্পিকিং। নমস্কার, আমি বলহরি মিত্তির বলছি। আরে হল্লা মিত্তির, অনেকদিন পর। তা কি মনে করে? একটা সাহায্যের জন্য ফোন করলাম। আজ বিকেলে উড়িষ্যার বালাসোরে যে ট্রেন দুর্ঘটনাটা হয়েছে তাতে আমার শ্যালক নীলাঞ্জন রায়, তার কোনো খোঁজ আমরা এখনো পাইনি। আপনি কি কোনোভাবে একটু সাহায্য করতে পারেন? এখনো অবধি হতাহতের কোনো খবর আমাদের থানায় আসেনি। যাত্রীদের নামের তালিকা আসলে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। ফোনটা রেখে দিলাম। তখনও কল্যাণী অঝোরে কেঁদে চলেছে। ঠিক করলাম, ঘরে বসে এভাবে দুশ্চিন্তা করার থেকে ঘটনাস্থলে গিয়ে একবার সচক্ষে দেখাই শ্রেয়। বাড়ি থেকে দুর্ঘটনাস্থল খুব বেশি হলে 1 ঘন্টার পথ। বসার ঘরের ঘড়িতে ঢং ঢং করে 8 বার ঘন্টা পড়ল। কল্যাণী, দরজাটা বন্ধ করে দাও। আহা, অমন করে কেঁদো না, আমি যাচ্ছি, দেখি কিছু খবর আনতে পারি কিনা। কথাগুলো কতদূর কল্যাণীর কানে গেল জানি না। বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠে বাসের জন্য দাঁড়িয়ে রইলাম। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট 2-এর মধ্যেই জোরালো আলোয় সশব্দে সামনে এসে দাঁড়ালো বাস। কন্ডাক্টর চিৎকার করতে লাগলো, উঠুন উঠুন, তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি উঠুন। বাসটা কিছুটা ফাঁকা। জানালার সামনে একখানা জুৎসই সিট দেখে বসে পড়লাম। তবে মনটা খচখচ করতে লাগলো। বাড়িতে কল্যাণী কি করছে কে জানে। আর ওদিকে নীলাঞ্জনেরও কোনো খবর নেই। জায়গাটাকে পুরোপুরি শহর বলা চলে না, তাই রাস্তায় যানজট একেবারেই নেই। ঊর্ধ্বশ্বাসে ছুটছে বাস। রাস্তার কিছু দূর পরপর আলোর ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট স্টপেজে বাস থামতেই হুড়মুড়িয়ে উঠল এক ব্যক্তি। সামনে আসতেই চিনতে বাকি রইল না। আরে নীলাঞ্জন, এ কি অবস্থা? কোথায় ছিলে? ওদিকে তোমার দিদি কেঁদে কেঁদে ভিড়মি খাবার জোগাড়। নীলাঞ্জন হাঁপাতে হাঁপাতে আমার পাশের সিটেই বসে পড়ল। দেখলাম তার চোখ মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, জামা কাপড়ে রক্তের তাজা দাগ। নীলাঞ্জন, ঠিক কি হয়েছিল বলো তো? পাশের সিটে বসে থাকা 2-4 জন যাত্রী দেখলাম আমাকে দেখে নিজেদের মধ্যে কিছু বলা বলি করছে। ওসব কথায় তেমন আমল দিলাম না। হঠাৎ দেখলাম একজন আমাকে উদ্দেশ্য করে বলল,
আরে ও দাদা, নেশা টেশা করেছেন নাকি? বলেই মিচকি মিচকি হাসতে লাগলো। কোনো উত্তর দিলাম না। নীলাঞ্জন এখন কিছুটা শান্ত। বলল, বাড়ি ফিরছিলাম জানো হরিদা, আর আর ট্রেনটা ছুটছিল আপন বেগে। আশেপাশের যাত্রীরা তখন নিজের নিজের কাছে ব্যস্ত, কেউ রাতের খাবার সেরে নিচ্ছে, আর কেউ মেতে রয়েছে গল্প আড্ডায়। আমি গিটার হাতে গুনগুন করে একটা গান আওড়াচ্ছিলাম। হঠাৎ একটা জোরালো ধাতব শব্দ, আর সাথে সাথে লাগামহীন ধাক্কা। ছিটকে পড়লাম নিচে। সাথে সাথেই কামরার সব আলো নিভে গেল, অন্ধকারে ভরে গেল গোটা কামরাটা। হাতে পায়ে অসহ্য যন্ত্রণা। পকেট থেকে মোবাইলটা বার করে কোনো রকমের টর্চ লাইটটা জ্বালিয়ে যা দেখলাম, সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না। দেখলাম আমার পাশের যাত্রীটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ট্রেনের মেঝেতে। জানালার লোহার রড অপর একজনের মাথায় এফোড় ওফোড় করে বেরিয়ে গেছে। কিছুজন হাত পা ভেঙে কাতরাচ্ছে, কারোর মাথার উপর ফ্যান খুলে পড়েছে, আবার কেউ ছিটকে পড়েছে পাশের ট্রেনের কামরায়। সে কি দৃশ্য! আর তুমি? দেখলাম নীলাঞ্জনের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি একবার উঠে দাঁড়াতে চেষ্টা করলাম, পারলাম না, পড়ে গেলাম। ওদিকে চারধারের দুর্গন্ধে গাটা গুলিয়ে উঠছিল। মনে মনে ঠিক করলাম, যেভাবেই হোক আমাকে বেরোতেই হবে। শরীরের শেষ শক্তিটুকুর উপর ভর করে কোনো রকমে দাঁড়ালাম। অন্ধকারে কিছুই চোখে পড়ে না, তবুও ধাক্কা খেয়ে এদিক ওদিক হাতড়ে দরজার সামনে এসে দাঁড়ালাম। চারিদিক থেকে ভেসে আসছে কান্না আর বাঁচার শেষ চিৎকার। উপর দিয়ে দেখলাম রেল লাইন প্রায় 3 ফুট নিচে। সাহসের উপর ভর করে এক লাফে নামলাম রেল লাইনে। এই পর্যন্ত বলে নীলাঞ্জন থামল, সিটে এলিয়ে দিল শরীরটা। বুঝতে বাকি রইল না কতখানি ক্লান্ত সে। চোখ দুটো বুজে রইল কিছুক্ষণ। এই ফাঁকে আমি আশেপাশের যাত্রীদের দিকে একবার চোখ বোলাতে যাব কিনা, দেখলাম অবাক কাণ্ড। তারা প্রত্যেকেই অপলক দৃষ্টিতে আমার আর নীলাঞ্জনের দিকে তাকিয়ে আছে। নীলাঞ্জনকেও দেখলাম কেমন একটা সন্ত্রস্তভাবে তাদের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো। রেল লাইনে নামার পর আবছা আলোয় যা দেখলাম, সেই দৃশ্য আরো ভয়ঙ্কর। চারপাশে ছড়িয়ে পড়ে আছে রেলের কামরাগুলো, ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লোহার বিম, ধাতব ইস্পাতের টুকরো আর সার দিয়ে মৃতদেহ। কারো টুকরো হাত পা, আবার কারো শেষ আর্তনাদ। ততক্ষণে আশপাশ থেকে বহু মানুষ এসে পড়েছে উদ্ধারের কাজে। দূর থেকে জোরালো আলো, পুলিশের লোকজন, অ্যাম্বুলেন্স, মাথার সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য মনে হলো আমি বেঁচে আছি তো। তা এই বাসে কোথায় যাচ্ছিলে? কিছু লোক বদ উদ্দেশ্যে পিছু নিয়েছে বলেই ভয়ার্ত দৃষ্টিতে একবার পেছনটা দেখে নিল। সাথে সাথেই একটা ব্রেক কষে বাসটা দাঁড়িয়ে পড়ল। নামুন নামুন, সকলে নামুন নামুন, এসে গেছে। বাস থেকে নেমে বললাম, নীলাঞ্জন, এখান থেকে বাহানাগা বাজার স্টেশনটা কত দূর? হাঁটা পথে 3-4 মিনিট। অতঃপর নীলাঞ্জন আর আমি হাঁটতে লাগলাম। রাতের অন্ধকারে চারদিক ঢাকা। রাস্তাটা একটু বেশি নির্জন, তাই না নীলাঞ্জন? নীলাঞ্জন কিছুটা অন্যমনস্ক ছিল। পেছনে বারংবার তাকিয়ে কি যেন দেখছিল। আমার কথায় হুঁশ ফিরতেই বলল, হ্যাঁ হ্যাঁ, কিছু বলছিলে হরিদা? আসা যাবত দেখছি তুমি কিছুটা অন্যমনস্ক। পিছনে তাকিয়ে কি অত দেখছো বলো দেখি? কিছু কথা না জানাই মনে হয় ভালো হরিদা। নীলাঞ্জনের এই হেয়ালি ঠিক বুঝলাম না। হাঁটতে লাগলাম। রাস্তা যেন আর ফুরায় না। আমরা দুজন ছাড়া আর কেউ নেই রাস্তায়। না আছে কোনো দোকানপাট, শুধু রাস্তার আলোগুলো অশরীরীর মতো দাঁড়িয়ে রয়েছে। নীলাঞ্জনের বাঁ হাতের একটা আঙুলে খুব বাজেভাবে চোট লেগেছে দেখলাম। নিজের পাঞ্জাবির একটা কোনা একটু ছিঁড়ে কাপড় বাঁধতে যাব কিনা, দেখলাম তার বাঁ হাতের কবজিতে একটা চিহ্ন, আর তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে 1, 2, 3 লেখা। না, ঠিক
লেখা নয়, বরং কিছু দিয়ে খোদাই করা নম্বরটা। মুহূর্তের মধ্যে নীলাঞ্জন হাতটা সরিয়ে নিল, না লুকিয়ে নিল বলা ভালো। তোমার এই বাঁ হাতের কবজিতে ওই নম্বরটা? নীলাঞ্জন কোনো উত্তর দিল না। যখন ঘটনাস্থলে পৌঁছলাম তখন পরিস্থিতি ভয়ঙ্কর। খেলনা গাড়ির মতো ট্রেনগুলো লাইনে পড়ে আছে। শয়ে শয়ে সাদা চাদরে ঢাকা মৃতদেহগুলিকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। রক্তের বন্যা, ভয়াবহ সেই দৃশ্য। চলো নীলাঞ্জন, আর দেখতে পারছি না। স্বজন হারানোর হাহাকার চারদিকে। জীবন কত ঠুনকো, তাই না? কিন্তু তোমার এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। চলো হাসপাতালে নিয়ে যাই তোমাকে। হাসপাতালের কথা শুনতেই চমকে উঠল নীলাঞ্জন। হাসপাতাল? না না, তার কোনো প্রয়োজন নেই। নীলাঞ্জনের সাথে কথা বলার সময় লক্ষ্য করলাম আশেপাশের মানুষজন আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। নিজেদের মধ্যে হাসাহাসিও করছে কেউ কেউ। তাদের থেকে চোখ সরিয়ে পিছন ঘুরে দাঁড়াতেই চোখে পড়ল বাসে দেখা সেই যাত্রীগুলো। নীলাঞ্জন, দেখো দেখো, বাসের সেই লোকগুলো না? নীলাঞ্জন এতক্ষণ তাদের দিকেই তাকিয়েছিল। তার দৃষ্টিতে এক অদ্ভুত ভয় টের পেলাম, যেন প্রত্যেকেই একে অপরের চেনা। নীলাঞ্জনের হাজারো আপত্তি সত্ত্বেও ওকে নিয়ে গেলাম ওখানকারই এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ডাক্তারবাবু, আমার শ্যালকের চিকিৎসার প্রয়োজন, দয়া করে একবার দেখুন। অবশ্যই। বলি, নেশা টেশা করেছেন নাকি মশাই? যান যান, যত সব পাগলের কারবার। ব্যাপারটা বোধগম্য হলো না। নীলাঞ্জন তো আমার সামনেই বসে আছে, তবু কেন ডাক্তারবাবু ওকে দেখতে পেলেন না? ওদিকে স্বাস্থ্যকেন্দ্রে তখন বেজায় শোরগোল। আহত লোকেদের লাইন পড়ে গেছে। চলো হরিদা, ডাক্তার আমাকে দেখবে না, এটাই বাস্তব, সত্যি। নীলাঞ্জনের কথা কিছুই বুঝলাম না, কিন্তু বাঁ হাতের কবজিতে ওই 1, 2, 3 নম্বরের ছাপটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আর নীলাঞ্জন হাঁটতে লাগলাম। রাতের অন্ধকার এখন আরো গাঢ় হয়েছে। স্টেশনের উল্টো দিকেটা তুলনামূলক অনেক শান্ত আর ফাঁকা। নীলাঞ্জন এক রাশ হতাশা নিয়ে বলল, জানো হরিদা, এখনো মেনে নিতে পারি না সবটা। বিশ্বাস করতে কষ্ট হয় খুব। একটু খুলে বলবে? রাস্তার কুকুরগুলো শুয়েছিল। আমাদের দেখেই অস্বাভাবিক আচরণ শুরু করে দিল। এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, রীতিমতো চিৎকার জুড়ে দিল। সব থেকে বেশি অবাক হলাম নীলাঞ্জনকে দেখে তারা কিছুটা ভয় পেল, বুঝতে পারছি। আরো কিছু দূর এগোতেই সামনের গাছের ডালে দেখলাম বেশ কিছু বাদুড় ঝুলে রয়েছে। হিংস্র দৃষ্টি, রক্তের মতো লাল চোখগুলো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। ঠিক তখনই টের পেলাম দমকা বাতাস এসে লাগছে শরীরে। অমঙ্গলজনক কিছু একটা আঁচ করতে পারছি। নীলাঞ্জন খুব আস্তে আস্তে নিজের মনেই বলল, এত বলার পরও ওরা এসে গেছে? এখন আমার গাটা একটু ছমছম করতে লাগলো। চারপাশের পরিবেশ এখন অশান্ত। ঠান্ডা বাতাসে যেন এক অবশ্যম্ভাবী বিপদের বার্তা। বাদুড়গুলো আমাদের মাথার উপর উঠতে লাগলো। নীলাঞ্জন চিৎকার করে দুহাতে মুখ ঢেকে মাটিতে বসে পড়ল। চোখের সামনে হতভম্বের মতো দেখলাম বাদুড়গুলো রূপ বদলে ধীরে ধীরে মানুষের চেহারা নিচ্ছে। এ কি? এ যে বাসের দেখা সেই লোকগুলো। এক দৃষ্টে তারা তাকিয়ে রয়েছে নীলাঞ্জনের দিকে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ধরা গলায় বললাম, নীলাঞ্জন, এসব কি কি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীলাঞ্জন মুখ থেকে হাত সরিয়ে
উঠে দাঁড়ালো, বলল, হরিদা, রাস্তায় তোমার ছায়ার দিকে তাকিয়ে দেখো। নীলাঞ্জনের কথা মতো রাস্তার দিকে তাকিয়ে দেখলাম সামনে আমার নিজের ছায়া, কিন্তু ভয়ে ভয়ে তাকালাম নীলাঞ্জনের দিকে। রাস্তায় নীলাঞ্জন বা আমার সামনে থাকা সেই মানুষগুলোর কোনো ছায়া পড়েনি। কি হরিদা, ভয় পেলে নাকি? ভয় পেও না, এটাই সত্যি। কিন্তু এই সত্যিটা আমি এখনো মানতে পারিনি, তাই শরীরটাকে ছাড়তে পারছি না। আর এদের দেখেছ, এরা সকলেই ট্রেনে আমার সহযাত্রী ছিল। এরা সকলেই মৃত। এরা সকলেই আমাকে বুঝিয়ে চলেছে আমি মৃত, কিন্তু আমি এখনো সত্যিটা মেনে উঠতে পারিনি। বিকেলে গিটার হাতে এক মনে গুনগুন করছিলাম। সজোর এক ধাক্কায় নিচে পড়ে গেলাম। সাথে সাথে কামরার উপর থেকে একখানা পাখা এসে সজোরে পড়লো আমার মাথার উপর। প্রথমটায় যেটুকু জ্ঞান ছিল, বুঝলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত শেষ রক্ষা হয়নি। আমাদের কামরাটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকটা লাশ একে একে বার করে উদ্ধারকারী দল বোঝাই করলো গাড়িতে। তখনও সবটা বুঝতে পারছি, কিন্তু ততক্ষণে আমি অন্য জগতের বাসিন্দা। শরীর বলতে কিছুই নেই, এখন অবয়ব। সবটাই বুঝি, কিন্তু অনুভব করতে পারি না। বলতে বলতে কান্নায় দু চোখ ভিজে এলো তার। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো সবটা শুনছিলাম, কিন্তু এরকম কিছু যে আমার জন্য অপেক্ষা করে আছে বুঝিনি। ঠিক তখনই মোবাইল ফোনটা বেজে উঠল। হ্যাঁ, হ্যালো। হ্যালো, বলো, হরিমিত্তির বলছেন? আমি ইন্সপেক্টর সুজয় বলছি। ইন্সপেক্টর উজ্জ্বল আমায় আপনার কথা বলেছেন। আপনার শ্যালক নীলাঞ্জন রায়ের খোঁজ পাওয়া গেছে। অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি, উনি আর বেঁচে নেই। আপনি এখনই একবার থানায় চলে আসুন। যাও হরিদা, যাও। ইহলোকের মায়া আমাকে কাটাতেই হবে। বলেই নীলাঞ্জন সহ বাকিরা পুনরায় রূপ পরিবর্তন করে বাদুড়ে পরিণত হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। যখন থানায় পৌঁছলাম, ইন্সপেক্টর সুজয় আমাকে নিয়ে গেলেন মর্গে। নাকে রুমাল চাপা দিয়ে কোনো রকমে ঢুকলাম ভিতরে। গা গুলিয়ে উঠছে। ইন্সপেক্টর 123 নম্বর লকারটা টেনে সামনের দিকে আনতেই মুখ সরিয়ে নিলাম। মন শক্ত করে ফের তাকিয়ে দেখলাম নীলাঞ্জনের দেহ, বিকৃত, তবে চেনা যায়। ফিরেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ নজর পড়ল বাঁ হাতের কবজির দিকে। সেই 123 নম্বর লেখা নিশানটা ঠিক যেমন একটু আগেই দেখেছিলাম। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু।